রাখো। দেরি হয়ে গেছে না? আসুন। সবগুলো পেজ আমি কমেন্ট গুলো দেখতে পারি, এটা বড় করে দেবো। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয় এটা হচ্ছে ইংরেজি বিষয়ের এমসিকিউ প্রস্তুতি কাদের জন্য, সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের যে আগামী 15 এবং 16 তারিখ যে ক্লাস রয়েছে সেই ক্লাসের উপর আমাদের আজকে সেই যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার উপর আজকে আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে। আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পরীক্ষাটা দিব হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষা নিবে এফবিএস এবং হচ্ছে অফিসার জেনারেলের পরীক্ষা নিবে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। তো দুটাকে কম্বিনেশন করে আমরা আজকে আমাদের প্রশ্নগুলো সাজিয়েছি এবং আজকের প্রশ্নগুলো বিগত পরীক্ষার আলোকে সাজানো হয়েছে। সুতরাং এখানে যেহেতু টপিক ভিত্তিক আমরা সাজিয়েছি, এখান থেকে অবশ্যই আপনারা প্রশ্ন কমন ইনশাল্লাহ পাবেন। তো আমরা শুরু করে দিই। স্যার, আমরা শুরু করে দিতে পারি? জি, ধন্যবাদ। আমাদের ক্লাসটা আজকে আমরা শুরু করছি। আজ আপনারা জানেন সিনিয়র অফিসারের পরীক্ষা আছে। পরীক্ষাটা যেহেতু এফবিএস এবং আর্টস ফ্যাকাল্টি নিবে, তো সেই কারণে এফবিএস এবং আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা এনেছি টপিক ভিত্তিক। তো হুবহু সেম প্রশ্নটা যদি নাও আসে, এই প্রশ্নের আলোকে প্রশ্ন আসবে, অথবা এই যে রুলগুলো আজকে আমরা পড়াচ্ছি এই রুলগুলোর আলোকে হয়তো প্রশ্নগুলো আসবে। তো সুতরাং আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা হচ্ছে পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দেওয়ার জন্য একটা আপনাদের রিভিশনও হয়ে যাবে, প্লাস গ্রামারের ওভারঅল একটা আইডিয়াও পেয়ে যাবেন, যেহেতু এখানে প্রত্যেকটা টপিকের প্রশ্নই আছে। আমি তাহলে শুরু করে দিই ক্লাসটা। যেমন প্রথম এখানে যে প্রশ্ন আছে, উইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব ইন দিস সেন্টেন্স। তার মানে পার্টস অফ স্পিচের খুবই কমন একটা প্রশ্ন, যে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে পারা, যে এটার মধ্যে নিচের এই কোন শব্দটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কি আমরা জানি হচ্ছে অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বাদে অন্যান্য পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করে। তাহলে শি স্যাং বিউটিফুলি অ্যাট দ্য কনসার্ট, এখানে অপশন 4টার মধ্যে কোনটা অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্বটা হচ্ছে সি, বিউটিফুলি। কেন অ্যাডভার্ব? আমরা জানি যে একটু আগেই বললাম অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। তো বিউটিফুলি কাকে মডিফাই করতেছে? শি কে মডিফাই করতেছে, না তার গান গাওয়ার ধরনটাকে, তার গান গাওয়ার প্রক্রিয়াটাকে মডিফাই করতেছে? অবভিয়াসলি স্যাং কে মডিফাই করতেছে। যে আমরা যদি জানতে চাই হাউ ডাজ শি সিং, সে কিরকম গান গায়, তখন আমরা যে উত্তরটা পাবো সেটাই তো হচ্ছে অ্যাডভার্ব। তো শি সিংস বিউটিফুলি, তার মানে বিউটিফুলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যান্সার হচ্ছে সি। আপনারা যারা আছেন তারাও একটু কমেন্টের মধ্যে আমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও হচ্ছে একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্নটা আমাকে জানাবেন। আর এছাড়াও আপনারা একটু লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের যেমন উপকার হবে সেই সাথে অন্যদেরও উপকার হবে। যদি আপনাদের কোনো ফ্রেন্ডরাও থাকে তাদেরকে ট্যাগ করে দিতে পারেন আজকের লাইভে, যেহেতু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি আমাদের যে আপকামিং পরীক্ষাটা আছে ওই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আজকে ক্লাসটা করা হয়েছে। তো অবশ্যই মানে একদম হুবহু বললাম তো, হুবহু এই বিউটিফুলি না আসতে পারে, তবে এই জাতীয় অন্য একটা শব্দ দিয়ে বলতে পারে যে কোনটা অ্যাডভার্ব। তার মানে এই যে নিয়মগুলো আমি পড়াচ্ছি এই নিয়মগুলো থেকে আসবে, যেহেতু এটা আর্টস এবং এফবিএস ফ্যাকাল্টির হ্যান্ডপিকড কিছু প্রশ্ন আমরা আজকে নিয়ে এসেছি। 55টা প্রশ্ন নিয়ে এসেছি, কম প্রশ্ন না, অনেকগুলো প্রশ্ন আছে। 55টা ফুল গ্রামার কভার করবে, এখানে ভয়েস আছে, টেন্স আছে, ইত্যাদি আছে। তো আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, ট্যাগ করে দিবেন। ক্লাসগুলো আমরা এখানে ক্যারিয়ার ম্যাপে আপনাদের জন্য ফ্রি নিচ্ছি, উন্মুক্ত ক্লাস, সবাই যেন দেখতে পারে, তাদেরকে সুযোগটা করে দিবেন। তো আপনারা অবশ্যই উত্তর দিবেন, সাথে কমেন্টে যদি কোনো জানার থাকে এটা আমাকে জিজ্ঞাসা করবেন। পরবর্তী প্রশ্ন এবার আমরা যাই তাহলে। সেকেন্ড প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু কমপ্লিট দিস সেন্টেন্স। এই বাক্যের মধ্যে ভার্বের কারেক্ট ফর্মটা কোনটা আছে? তার মানে এটা ভার্ব থেকে একটা প্রশ্ন। প্রশ্নটা কি বা বাক্যটা কি? নিদার দ্য ক্যাটস নট দ্য ডগ ড্যাশ হাংরি। এখানে ভার্বের সঠিক ব্যবহারটা কোনটা হবে?
ভার্বের সঠিক ব্যবহারটা জানতে হলে অবশ্যই এখানে আমাদের সাবজেক্ট কোনটা বের করতে হবে। তো সাবজেক্ট কি এখানে আসলে ক্যাটস নাকি ডগ, কোনটা আমাদের সাবজেক্ট? ক্যাটস তো হচ্ছে প্লুরাল আর সাবজেক্ট ডগটা হচ্ছে সিঙ্গুলার। তো আমাদের সাবজেক্ট কোনটা সেটার উপর ভিত্তি করে আমাদের ভার্বটা হবে। যদি কারো উত্তর জানা থাকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে উত্তরগুলো করবেন, তাহলে আমরা দেখতে পারবো যে কে কি উত্তর করছে, সাথে আপনাদের কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে ক্যাটস ডগ দুইটাই সাবজেক্ট। আসলে এই ক্ষেত্রে ক্যাটস এবং ডগ দুইটাই সাবজেক্ট হিসেবে আমরা বিবেচনা করব না। আমাদের এই যে টপিকটা, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা রুল আছে যে ইদার অর অথবা নিদার নট দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাইলে পরের যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে ভার্বের ক্লোজেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তা ডগটা যেহেতু সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার একটা ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কি? নিদার দ্য ক্যাটস নট দ্য ডগ ইজ হাংরি। আর ওয়্যার তো হলো না কেন, এটা আমরা বুঝলাম, কারণ এটা প্লুরাল। ওয়াজ কেন হলো না? ওয়াজ হওয়ার জন্য একটা পাস্ট মার্কার লাগবে, অতীত নির্দেশক কোন একটা শব্দ লাগবে। এখানে যেহেতু অতীত নির্দেশক কিছু নেই, সুতরাং আমরা সঠিক অ্যান্সার হিসেবে ইসটাকে বেছে নিব। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, তুষার আহমেদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এবার আমরা যাই। খুব বেশি সময় নিব না, যেহেতু আপনাদের পরীক্ষা। আপনারা জাস্ট অল্প সময়ের মধ্যে যেন ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের গ্রামার টপিকগুলো রিভাইজ হয়ে যায়, সেই জন্য ক্লাসটা নিচ্ছি। আওয়ার আর্মড ফোর্স আর দোজ এনি অফ আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আওয়ার আর্মড ফোর্স, তাহলে এখানে কি হবে? সুপিরিয়র দেন, সুপিরিয়র টু, সুপিরিয়র ফ্রম নাকি সুপিরিয়র অফ? এর সঠিক উত্তর হচ্ছে বি। সুপিরিয়রের সাথে সবসময় টু হয়, মনে রাখতে হবে। জুনিয়র, সিনিয়র, প্রেফার, সুপিরিয়র, আলটেরিয়র, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে টু হয় সবসময়। যেমন আই প্রেফার কফি টু টি, কফি চায়ের থেকে আমি কফিকে বেশি পছন্দ করি, প্রেফারের সাথে টু হয়। ঠিক একইভাবে সুপিরিয়রের সাথে সবসময় টু হয়। তাহলে বাক্যটা হবে আওয়ার আর্ম ফোর্স আর সুপিরিয়র টু দোজ অফ এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখি, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো। অল দ্য উইনার্স উইল হ্যাভ গিভেন প্রাইজ, উইল বি গিভিং প্রাইজ, উইল বি গিভেন প্রাইজ নাকি উইল গিভেন প্রাইজ? এখানে বোঝা যাচ্ছে অ্যান্সারটা হচ্ছে সি হবে। কেন অ্যান্সারটা সি হলো? আমরা জানি উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলা যদি প্যাসিভ বাক্যের মধ্যে থাকে, প্যাসিভ সেন্টেন্সের মধ্যে থাকে, যেটা একটা প্যাসিভ সেন্টেন্স, তো এদের পরে সবসময় বি হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে বিটা হয় নাই, এখানে বি আছে কিন্তু পাস্ট পার্টিসিপল দেওয়া নাই, এখানে বিটা মিসিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। পরেরটা দেখি, আই অলওয়েজ ওয়্যার সানগ্লাসেস ওয়েন আই গো টু ড্যাশ বিচ ড্যাশ সান বদার্স মাই আইস। এখানে দুইটা ড্যাশ দেওয়া আছে, এটা একটা আর্টিকেলের প্রশ্ন। সঠিক উত্তরটা এখানে কি হবে? আই অলওয়েজ ওয়্যার সানগ্লাসেস ওয়েন আই গো টু দ্য বিচ। এখানে যদি কোনো আর্টিকেল না দিত তাহলেও চলতো, কিন্তু এখানে তো আমাদের কোনো না কোনো আর্টিকেল দিতে হবে। এন তো হবেই না, এন হবে না, এন হবে না, তারপর দা বিচ, দাটা ঠিক আছে। পরেরটা দেখি, ড্যাশ বদার্স ড্যাশ সান বদার্স মাই আই। সানের আগে সবসময় দা হয়। মনে রাখবেন, সৌরজগতের তিনটা জিনিসের আগে, যেমন সান, মুন, আর্থ, এই তিনটার আগে দা বসে। দা সান বলতে হয়, দা মুন বলতে হয় এবং দা আর্থ বলতে হয়। তাহলে এখানে আমাদের দুইটাতেই কি হবে? দা হবে। 6 নম্বরটা দেখি, ড্যাশ ওয়েস্ট এন্ড ইজ ড্যাশ রিচেস্ট পার্ট অফ ড্যাশ ক্যাপিটাল। এটাও একটা আর্টিকেলের প্রশ্ন। তাহলে এখানে উত্তরটা কি হবে? দা ওয়েস্ট এন্ড, কারণ এটা একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে, মানে কোন জায়গাটা সবচেয়ে ধনী। তাহলে সেটা একটা যেহেতু নির্দিষ্ট জায়গা, তাহলে দা হবে এখানে। আচ্ছা, এখানে দা হবে। দা ওয়েস্ট এন্ড ইজ রিচেস্ট, সুপারলেটিভের আগে দা হয়, ইজ দ্য রিচেস্ট পার্ট অফ দ্য ক্যাপিটাল। যেহেতু একটা ক্যাপিটাল বা রাজধানীর একটা নির্দিষ্ট প্লেসকে বা পার্টকে বোঝানো হচ্ছে, তাহলে তিনটাই দা হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো আমার উত্তরটা কোনোটা না বুঝেন বা আসলে কেন উত্তর হয়েছে সেটা যদি আপনাদের আরো ফার্দার এক্সপ্লেনেশন প্রয়োজন পড়ে। পরেরটা দেখি আমরা, 7 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ ড্যাশ প্লেইং ইন দ্য ইয়ার্ড।
দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ, দুইটা সাবজেক্ট আছে অ্যান্ড দ্বারা যুক্ত, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ। তাহলে এখানে ভার্বটা প্লুরাল হবে। প্লুরাল ভার্ব কোথায় আছে? ইজ হবে না, ওয়াজ হবে না, তাহলে কি হবে অ্যান্সার? আর প্লেইং ইন দ্য ইয়ার্ড। ওয়্যার হলো না কেন? কারণ ওয়্যার হওয়ার জন্য আমাদের একটা অতীত নির্দেশক মার্কার বা পাস্ট মার্কার লাগবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আর প্লেইং ইন দ্য ইয়ার্ড, অ্যান্সার বি। 8 নাম্বারটা দেখি, ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সিজন। সিজন শব্দটা, সিজন একটা নাউন, সিজন একটা সিজন বলতে ঋতুকে বোঝায়। তো সিজন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? সিজন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম এখানে যেগুলো আছে এর মধ্যে সিজনাল হবে। সিজনাল, যেমন আমরা বললাম ইট ইজ আ সিজনাল ফ্রুট বা ইট ইজ এ সিজনাল ফিভার। সিজনাল কোন ঋতু মানে ঋতু কেন্দ্রিক যদি কোনো জ্বর কাশি হয় তখন আমরা সিজনাল শব্দটা ব্যবহার করি। সিজন থেকে শব্দটা এসেছে, সিজন হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে সিজনাল। তবে আমি বলতে চাই সিজনটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সিজনটা একটা শব্দের একটা স্পেশাল অর্থ আছে, এটা অর্থ হচ্ছে এক্সপিরিয়েন্সড। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ যেটা একটা নাউনের গুণকে বোঝাচ্ছে, যে হি ইজ এ ভেরি সিজনড প্লেয়ার, তো সে খুবই একজন অভিজ্ঞ খেলোয়াড় বোঝায়। কিন্তু এখানে অ্যান্সারটা ডি হলো না কেন? কারণ এখানে এই সিজন শব্দের অ্যাডজেক্টিভটা জানতে চাওয়া হয়েছে। এখানে যে সিজন, এ সিজনের অ্যাডজেক্টিভ কিন্তু আবার সিজনড না, এ সিজনের অ্যাডজেক্টিভ হচ্ছে সিজনাল। তাহলে অ্যান্সারটা এই কারণে এ হবে। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ বুলক? বুলক, বুলক মানে হচ্ছে গরু। তো এটার ফেমিনিন জেন্ডারটা কি? বুল। বুলের ফেমিনিন জেন্ডারটা কি? বুলের ফেমিনিন জেন্ডারটা হচ্ছে হেইফার, বি। গাভী মানে হেইফার, বুলের ফেমিনিন জেন্ডারটা হচ্ছে হেইফার, অ্যান্সার হচ্ছে বি। দেখেন অনেক জায়গায় গ্রামারের অনেকগুলা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে এফবিএস বাড়ছে, আপনার জেন্ডার থেকে আসতেছে, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আসতেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতেছে, আর্টিকেল থেকে আসতেছে। তো আজকে ক্লাসটা করলে কি হবে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে, বা এগুলো যেগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দ্য ড্যাশ 7th grader towered over other players on his basketball team. দ্য ড্যাশ এখানে কি হবে? গ্যাংলিং হবে, সঠিক উত্তর হচ্ছে গ্যাংলিং। গ্যাংলিং শব্দের অর্থ কি? গ্যাংলিং শব্দের অর্থ হচ্ছে মানে খুবই চিকন, অনেক বেশি লম্বা, সাধারণ হচ্ছে বেশি লম্বা চিকন, এই জাতীয় মানুষদেরকে গ্যাংলিং বলা হয়, বা এই জাতীয় কোনো শেপকে গ্যাংলিং বলা হয়, যেটা একটু উদ্ভট লাগে বা অদ্ভুত লাগে দেখতে, যে অনেক লম্বা, হাত পা লম্বা হতে পারে, শুকনা হতে পারে খুব বেশি ইত্যাদি। তো দ্য গ্যাংলিং 7th grader, 7ম শ্রেণীতে পড়ে, টাওয়ার্ড ওভার দ্য আদার প্লেয়ার্স, অন্যদের প্লেয়ারের চেয়েও লম্বা ছিল, অন হিজ বাস্কেটবল টিম, মানে অনেক বেশি লম্বা। 7th grader তো সাধারণত এত লম্বা হয় না। বাকিগুলো তো একটাও এটার সাথে জানি। স্টুডিয়াস মানে যে অনেক পড়াশোনা করে, মিমিটেক মানে যে ভালো মিম বা অনুকরণ করতে পারে, অ্যাবজেক্ট মানে হচ্ছে মানে দুঃখ দুর্দশাপূর্ণ। তাহলে সঠিক উত্তরটা এখানে এই হবে। দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ার শব্দের প্লুরাল হচ্ছে ডিয়ার। ডিয়ারের কোনো প্লুরাল ডিয়ার্স হয় না, ডিয়ারের প্লুরাল হচ্ছে ডিয়ার। যেমন শিপের প্লুরাল হচ্ছে শিপ, ফিশের প্লুরাল হচ্ছে ফিশ, এরকম ভাবে ডিয়ারের প্লুরাল হচ্ছে ডিয়ার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসে, দেখি কি আসলো। দ্য সাউন্ড অফ দ্য রেডিয়েটর অ্যাজ ইট রিলিজড স্টিম বিকেম অ্যান ইনক্রিজিংলি অ্যানয়িং ডিস্ট্রাকশন। রেডিয়েটর থেকে যখন এর স্টিম বা বাষ্পটা বের হয়ে গেল তখন একটা সাউন্ড হয়েছে। সাউন্ডটা কোন ধরনের সাউন্ড হয়? একটা রেডিয়েটর থেকে যখন বাষ্প বা স্টিম থেকে যখন বাষ্প বের হয়ে যায় তখন একটা হিসিং সাউন্ড হয়, যে এরকম একটা সাউন্ড বের হয়ে যায়। ওই হিসিং সাউন্ডটাকে সিবিল্যান্ট বলা হয়, সিবিল্যান্ট সাউন্ড। বাকি সিন্টিলেটিং, সিন্টিলেটিং মানে হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ, সিন্টিলেটিং তো এখানে হবে না। ডাইভার্টিংও হবে না, ডাইভার্টিং মানে হচ্ছে অন্য দিকে যেটা মোড় নেয়। সিনিয়াসও হবে না, এটা সিবিল্যান্টটাই সবচেয়ে ভালো। সিবিল্যান্ট মানে হচ্ছে এই সাউন্ডটাকে বুঝে, একটা স্পেসিফিক হিসিং সাউন্ডকে সিবিল্যান্ট বলা হয়। পরবর্তীটা দেখি একটু আমরা। ইট ইজ হেল্পফুল ফর সেলসম্যান টু ডেভেলপ এ গুড ড্যাশ উইথ দেয়ার কাস্টমার্স ইন অর্ডার টু গেইন দেয়ার ট্রাস্ট। একজন যিনি সেলসম্যান, যিনি বিক্রেতা, তা কাস্টমারের ট্রাস্ট পেতে হলে তাদের সাথে কি করতে হবে? তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ভালো সম্পর্ক, গুড সম্পর্ক ইংলিশ এখানে কি হবে? র্যাপো, গুড র্যাপোর। গুড র্যাপোর মানে ভালো সম্পর্ক।
প্ল্যাটিটিউড মানে হচ্ছে কোন একটা মানে উদ্ভট বা ডাল মন্তব্য বা রিমার্ক এগুলোকে বোঝায়। আয়ার মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার, তাহলে আয়ার তো হবে না। ট্রিবিউট মানেও শ্রদ্ধাঞ্জলি, এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে র্যাপোর্ট, এটাই সঠিক উত্তর। যে গুড র্যাপোর্ট মানে ভালো সম্পর্ক। In such a small office setting, the office manager found he had dash responsibilities that required knowledge in a variety of different topics. তাহলে কি হবে? Had dash responsibilities, এখানে সঠিক উত্তর হবে ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড মানে কি? ম্যানিফোল্ড মানে বহু গুণ, যেটা সে কল্পনা করে না। ইন সাচ এ স্মল অফিস সেটিং, ছোট একটা অফিসে, দ্য অফিস ম্যানেজার ফাউন্ড, অফিস ম্যানেজার পেয়েছে, হি হ্যাড ম্যানিফোল্ড রেসপন্সিবিলিটিস, অনেক ধরনের অনেক রকমের দায়িত্ব তার উপর আছে। দ্যাট রিকোয়ার্ড নলেজ ইন এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট টপিক্স, যে অনেক টপিক্সের নলেজ যেটার জন্য প্রয়োজন, ম্যানিফোল্ড। তাহলে এই সব কিছু সঠিক উত্তরটা যদি আমি বাক্যে সঠিক অর্থটা প্রকাশ করতে চাই, ম্যানিফোল্ড দিলেই বোঝানো হবে। কারণ ডিফারেন্ট টপিক্স, অনেক ভিন্ন ভিন্ন টপিক্সের জন্য অনেকগুলা ভিন্ন ভিন্ন নলেজের প্রয়োজন দায়িত্বগুলো সম্পন্ন করতে হলে। তাহলে সেই দায়িত্বগুলা বলতে ম্যানিফোল্ড রেসপন্সিবিলিটিস, অনেক ধরনের। ম্যানিফোল্ড মানে কি? অনেক ধরনের। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি। David's entrance on stage disrupted the scene and caused the actors to flub their lines. এখানে সঠিক উত্তর কি হবে? David's entrance on stage disrupted the scene, যেহেতু একটা সিন চলছিল, এই সিনটা ডিসরাপ্ট হওয়া মানে সিনের ব্যাঘাত ঘটা। তো ব্যাঘাতটা ঘটে কখন? যখন অসময়ে কেউ সিনের মাঝখানে প্রবেশ করে ফেলে। যেহেতু অসময়ে প্রবেশ করেছে, এর জন্যই তো ব্যাঘাত ঘটেছে। অসময় ইংরেজি হচ্ছে আনটাইমলি। প্রিসাইজ মানে হচ্ছে একদম নির্দিষ্ট সময়ে ঢুকলে তো আর ব্যাঘাতটা ঘটতো না। লাইট তো এখানে হবে না, ফরচুইটাসও হবে না, মানে খুবই লাকিও হবে না, কারণ এখানে আনটাইমলিটাই সঠিক অর্থ দেয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ। 15 উত্তর হবে এ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই যে প্রশ্নগুলো আলোচনা করছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। The settlers found an ideal location with plenty of land for farming and mountain stream for fresh water and irrigation. তার মানে এখানে চাষাবাদের কথা বলা হচ্ছে, ফার্মিং, এ মাউন্টেন স্ট্রিম, নদীর থেকে পাহাড় থেকে যে নদীটা আসে, পানি আসে, ফর ফ্রেশ ওয়াটার অ্যান্ড ইরিগেশন, সেচের জন্য ব্যবহার করা যাবে। তাহলে সবকিছু যদি আমাদের সেচ দিতে হয়, চাষাবাদ করতে হয়, এর জন্য কি প্রয়োজন? জমি প্রয়োজন। এবং জমিটা কি হতে হবে? আবাদি জমি হতে হবে। আবাদি জমি ইংলিশ হচ্ছে অ্যারেবল ল্যান্ড। আবাদি ইংলিশ হচ্ছে অ্যারেবল। তাহলে অ্যারেবল এর সাথে ল্যান্ড হবে, বাকি কোনোটাই যায় না। ক্যান্ডিড মানে যে খুব বেশি ফ্র্যাঙ্ক বা ফ্রেন্ডলি থাকে। প্রভিন্সিয়াল মানে প্রাদেশিক, এখানেও হয় না। এখানে টিমিড মানে যে ভীত থাকে বা চুপচাপ থাকে, তাদেরকে টিমিড বলা হয়। তো সব মিলায় অ্যান্সার তো খুব বোঝা যাচ্ছে, অ্যারাইবল হবে। I took an aspirin to dash the pain in my knee. আমার হাঁটুতে যে ব্যথা, সে ব্যথা কমানোর জন্যই অ্যাসপিরিন নিয়েছি। তাহলে অ্যাসপিরিন, যেহেতু হাঁটুর ব্যথা কমায়, অ্যাসপিরিন ইজ এ কাইন্ড অফ পেইন কিলার। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? অ্যালিভিয়েট মানে প্রশমিত করা ইংলিশ হচ্ছে অ্যালিভিয়েট। তাহলে অ্যান্সার হচ্ছে সি। 18 নম্বর, the actor dashed the auditorium before the audience stood up. টেন্সের একটা প্রশ্ন। The actor dashed the auditorium. The actor had been left হবে, was left হবে, had left হবে, না was leaving হবে। এটা খুবই ইজি একটা প্রশ্ন, আপনারা বুঝতে পারছেন। যেহেতু বিফোর আফটার থাকলে তো আমরা আরো ভালো মতো বুঝি। যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয় এটা সিম্পল পাস্ট। অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে। তার মানে অডিয়েন্স স্টুড আপ, দ্য অ্যাক্টর ড্যাশ দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। তার মানে অডিয়েন্স বা শ্রোতারা দাঁড়ানোর পূর্বেই অ্যাক্টরটা ছেড়ে চলে গিয়েছে, অডিটোরিয়াম ছেড়ে। যেহেতু আগে গিয়েছে, এটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 কোথায় আছে? সিতে। তাহলে অ্যান্সার হবে হ্যাড লেফট। 19 নম্বর, he said that he dash attended the class. Use correct form of tense in the blank. He said that he dash attended the class. He said that he would attend the class. কেন would হয়েছে? will attend the class কেন হয়নি? কারণ এখানে আমাদের মূল যে ক্লজটা, এটা হচ্ছে he said হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ।
প্রিন্সিপাল ক্লজকে দ্যাট ক্লজ দ্বারা সাবঅর্ডিনেট একটা ক্লজ অ্যাড করা হয়েছে প্রিন্সিপাল ক্লজের সাথে, সাবঅর্ডিনেশন করেছে দ্যাট শব্দটা দ্বারা। তো দ্যাট, এটাকে দ্যাট ক্লজও বলা হয় বা সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়। প্রিন্সিপাল ক্লজ যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে, তো সাবঅর্ডিনেট ক্লজটাও আমাদের পাস্টেই রাখতে হবে। তো উইলের পাস্ট কি? উইলের পাস্ট হচ্ছে উড, তাহলে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। 20 নম্বরটা, দ্য রেবেল স্পাইস ওয়ার চার্জ উইথ ড্যাশ অ্যান্ড পুট অন ট্রায়াল। দ্য রেবেল স্পাইস মানে যারা বিদ্রোহ বা বিরোধিতা করেছে, তাদের যারা গুপ্তচর ছিল, ওয়ার চার্জড উইথ, তাদের ব্যাপারে কি চার্জ আসছে বা মানে কিসের জন্য অভিযুক্ত হয়েছে তারা? তারা অভিযুক্ত হবে সেডিশনের জন্য, রাষ্ট্রদ্রোহিতা। কারণ রেবেলের সাথে রাষ্ট্রদ্রোহিতা এটাই সবচেয়ে ভালো যায়। কারা রাষ্ট্রদ্রোহ করে? যখন যারা মানে প্রোটেস্ট করে বা রেবেলিয়ন করে, বিদ্রোহ করে, তারা যদি বিদ্রোহে জয়লাভ করে তাহলে তো তারা বেঁচে যায়, তারা রাষ্ট্রনায়ক হয়। তবে বিদ্রোহে যদি পরাজিত হয় তখনই তারা হয়ে যায় কি? রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী ইংলিশটা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা, এটা ইংলিশ হচ্ছে সেডিশন। তাহলে কিসের জন্য তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে? সেডিশন। সেডিশনের শাস্তি কিন্তু সর্বোচ্চ হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এবার হচ্ছে সেন্টেন্স কারেকশন, আমরা কিছু দেখি। সেন্টেন্স কারেকশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা যেহেতু এফবিএস আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন সলভ করছি, সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব। কারেক্ট সাবজেক্ট এবং ভার্ব কি হবে? ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং ইন দ্য ফিল্ড ট্রিপ। আচ্ছা, ইচ যদি সাবজেক্টের অংশ হয় তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইচ যদি সাবজেক্টের অংশ হয় তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইচ যেহেতু এখানে প্রত্যেকটাই সাবজেক্টের অংশ, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ থাকলে ভার্বটা কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, ইজ। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং ইন দ্য ফিল্ড ট্রিপ। বাকিগুলো কেন হলো না? এই যে আর তো হবে না, ওয়ার হবে না, হ্যাড গোয়িং হয় না, হ্যাড গন হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এ। 2 নম্বর, which of the following sentences is grammatically correct? Grammatically correct কোনটা? I have went to the store yesterday। আচ্ছা, আমরা দেখি বাক্যের মধ্যে একটা পাস্ট মার্কার আছে, অতীত নির্দেশক একটা শব্দ আছে yesterday। যদি অতীত নির্দেশক শব্দ থাকে, পাস্ট মার্কার yesterday থাকতে পারে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এ ফিউ মোমেন্টস অ্যাগো, এরকম যে কোনো পাস্ট মার্কার যদি থাকে তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সটা ব্যবহার করব। সিম্পল পাস্ট টেন্স কোথায় আছে? ডি নাম্বার, I went to the store yesterday। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি। পরেরটা দেখি, 3 নম্বরটা, ইউ নিড নট কাম আনলেস ইউ ওয়ান্ট টু। ইউ নিড নট, নিড নটের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? নিড নটের জায়গায় আমরা ডোন্ট নিড ব্যবহার করতে পারি, একই জিনিস। ইউ ডোন্ট নিড টু কাম আনলেস ইউ ওয়ান্ট টু। ইউ নিডেন্ট হয় না, ইউ নিডেন্ট কাম, আবার আনটিল হবে না, আনলেস হবে। যেহেতু তুমি আসতে চাও না চাও বোঝানো হচ্ছে, এখানে সময়ের সাথে সম্পর্কিত না, তাহলে এটা আনটিল হবে না। ইউ কাম আনলেস ইউ ডোন্ট ওয়ান্ট টু, এটা তো তুমি চাও না, তাহলে কেন তুমি আসবা? এটা হবে না। সি, ইউ কাম অনলি ওয়েন ইউ ওয়ান্ট টু। ইউ কাম অনলি ওয়েন ইউ ওয়ান্ট টু, এটা ঠিক আছে বাক্যটা, কিন্তু যে মূল বাক্যটার সাথে, মূল বাক্যর সাথে এটা হচ্ছে সবচেয়ে বেশি সম্পর্কিত, একই অর্থ প্রদান করে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে এ। পরেরটা দেখি কি আছে, দ্য ম্যান টু হু আই সোল্ড মাই হাউস ওয়াজ এ চিট। টু আছে, টু এর পর টু একটা প্রেপোজিশন, টু এর পর আমরা জানি অবজেক্ট ফর্ম বসে। তা হু এর অবজেক্ট কোনটা? হু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম। টু হুম আই সোল্ড, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউস ওয়াজ এ চিট, যার কাছে আমি আমার বাড়িটা বিক্রি করেছিলাম সে একজন প্রতারক ছিল। 5 নম্বর, আই নিড নট অফার এনি এক্সপ্লেনেশন রিগার্ডিং দিস ইনসিডেন্ট, মাই বিহেভিয়ার ইজ স্পিকিং ইটসেলফ। ইজ স্পিকিং ইটসেলফ না, আমি যদি বলতে চাই যে আমার যে বিহেভিয়ার, আমার যে ব্যবহার, এটা নিজের থেকেই এক্সপ্লেন করে যে আমি কি চাই, সেটা ইজ স্পিক্স ফর ইটসেলফ, এই যে ফ্রেজটা এটাই ব্যবহার করা হয়। ডি নাম্বার, মাই বিহেভিয়ার স্পিক্স ফর ইটসেলফ, এটা মনে রাখবেন, এটা একটা সময় এটাই ব্যবহার করতে হবে যে আই ডোন্ট নিড টু সে এনিথিং, মাই অ্যাক্টিভিটি উইল স্পিক ফর ইটসেলফ, অথবা মাই বিহেভিয়ার উইল স্পিক ফর ইটসেলফ। আমি যদি বলি তার ব্যবহারেই বোঝা যায় যে সে কি চায়, আমি বলতে পারি হিজ অ্যাটিটিউড স্পিক্স ফর ইটসেলফ,
দ্যাট হোয়াট হি ওয়ান্টস। তাহলে স্পিক ফর ইটসেলফ এভাবেই আমাদের ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে সঠিক। The performance of our players was rather worst হবে না than I expected। দুইটার মধ্যে তুলনা বুঝলে আমাদের কম্পারেটিভ ব্যবহার করবে, তাহলে সুপারলেটিভ আমরা ব্যবহার করবো না, ওয়ার্স্ট হবে না। তাহলে ওয়ার্স্ট হবে না, তাহলে কি হবে? ওয়ার্স হবে। ওয়ার্স্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স। The performance of our players was rather worse than I had expected। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। 7 নাম্বার, আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আপনাদের পরীক্ষার জন্য আজকে আমরা একটু দ্রুত যাচ্ছি সলভটা, খুব বেশি সময় আপনাদের নিব না যে আপনারা কমেন্ট করেন, কমেন্টের প্রত্যেকের কমেন্টটা চেক করাও সেক্ষেত্রে সম্ভব হবে না। মূলত হচ্ছে পরীক্ষার জন্য আমরা একটু, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন নিদার জন অর ম্যারি ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য সারপ্রাইজ টুডে। এই যে নিদার আছে, নিদারের সাথে তো অর হয় না, নিদারের সাথে আবার নর লাগবে। তো যেটা অর আছে অরগুলা বাদ দিই, সি আর ডি বাদ। তো নিদার জন নর ম্যারি, নিদার নর যখন থাকে তখন আমি বলেছিলাম ভার্ব ক্লোজেস্ট সাবজেক্টকে ফলো করে। তো ক্লোজেস্ট সাবজেক্ট হচ্ছে ম্যারি। ম্যারির সাথে কি ওয়্যার হয়? ম্যারির সাথে ওয়্যার তো হয় না, ম্যারির সাথে ওয়াজ। তাহলে অ্যান্সার হচ্ছে বি, নিদার জন নর ম্যারি ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য সারপ্রাইজ পার্টি। 30 নম্বরটা দেখি। দ্য টিম আর প্লেইং এক্সেপশনালি ওয়েল দিস সিজন। দ্য টিম আর প্লেইং এক্সেপশনালি ওয়েল দিস সিজন। এর সঠিক উত্তরটা কি হবে? দ্য টিম আর প্লেইং এক্সেপশনালি ওয়েল দিস সিজন। আচ্ছা, দ্য টিম, এই যে টিম কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন একত্রে কাজ করলে কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়। দ্য টিমের সাথে তো আর হবে না। দ্য টিম ইজ প্লেইং এক্সেপশনালি ওয়েল দিস সিজন। দ্য টিম বি কেন? আমাদের ইজ লাগবে, সিও ভুল। দ্য টিম ওয়্যার, এটাও তো ভুল আছে, ওয়্যার হবে না, ওয়্যার তো প্লুরালের সাথে যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে দ্য টিম ইজ। আচ্ছা, অনেকে উত্তর করছেন, অনেকে আচ্ছা স্যার বি কেন হলো না, বি কেন হলো না, কত নম্বরের বি কেন হলো না একটু বলেন দেখি। আপনাদের কমেন্ট তখন আমি দেখতে পাচ্ছিলাম না কোনো একটা কারণে। যারা লিখেছেন যে বি কেন হলো না, নাহিদুল ইসলাম, কত নম্বর প্রশ্নের এটা উত্তর জানতে চাচ্ছেন যে বি কেন হলো না, এটা আমাকে বলেন, তাইলে আমি সেই উত্তরটা দিচ্ছি। নাহিদুল ইসলাম, আপনার প্রশ্ন করেছেন বি কেন হলো না, ওটা কত নম্বর অপশনের একটু বলেন আমাকে, আমি উত্তরটা দিচ্ছি। বাকিরা লিখেছেন হ্যাড লেফট। আচ্ছা, বাকিরা উত্তর দিচ্ছেন, যারা উত্তর দিচ্ছেন ধন্যবাদ। খুব বেশি সকলের উত্তর দেখা সম্ভব না, যেহেতু আমি পরীক্ষার জন্য ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আপনার উত্তরটা দেন, এর মাঝখানে আমি পড়াতে থাকি। 9 নম্বর, দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশনস ওয়্যার ক্যাপটিভেটিং। এই যে দেখেন অ্যালং উইথ, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। অ্যালং উইথ দ্বারা যদি দুইটা সাবজেক্ট থাকে, দ্য বুক আর ইটস ইলাস্ট্রেশন, তা অ্যালং উইথ এর সাথে দুইটা সাবজেক্ট আছে, তাহলে ভার্ব কাকে অনুসরণ করবে? ভার্ব অনুসরণ করবে দ্য বুককে, মানে ফার্স্ট সাবজেক্টকে। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি থাকে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে ভার্ব হচ্ছে প্রথম সাবজেক্টকে অনুসরণ করে। প্রথম সাবজেক্ট দ্য বুক হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ওয়্যার হয় না, ওয়্যার হয় না, ওয়াজ হয়, ওয়্যার হয় না, ইজও হতে পারে, ইজ হবে না, ওয়্যার হবে। দ্য বুক অ্যালং উইথ ইটস ইলাস্ট্রেশন ইজ ক্যাপটিভেটিং, ইজটা দেওয়াই ঠিক আছে, ওয়াজ ক্যাপটিভেটিং দিব না। কারণ কি? কারণ এখানে অতীত নির্দেশক কোনো মার্কার নেই। যেহেতু অতীত নির্দেশক কোনো মার্কার নাই, তাই আমরা পাস্ট ইনডিফিনিট দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। The book, along with its illustrations, is captivating. Answer হচ্ছে D. 10 number, she told me that it's her first time visiting the city. She told me that it is her first time visiting the city. আচ্ছা দেখেন, এই বাক্যটা আমি একটু আগে একবার আপনাদেরকে সলভ করেছি, যে আমাদের এখানে মূল বাক্যটা হচ্ছে she told me। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকেও আমাদের পাস্ট টেন্স করতে হবে। আবার বলছি, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজকেও পাস্ট টেন্সে নিতে হয়। এখানে দ্যাট দ্বারা সাবঅর্ডিনেশন করা হয়েছে, এবং এই কারণে সাবঅর্ডিনেট ক্লজটাকেও আমাদের পাস্ট টেন্স করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে কোথায় আছে? একমাত্র ডিতে আছে। She told me that it was, বাকিগুলো দেখেন ইটস, ইট ইজ,
ইটস, এখানে তো কোনো ভার্বই নাই, এখানের মধ্যে ভার্ব নেই, একমাত্র সঠিক ভার্বটা হচ্ছে ওয়াজ এর। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এতক্ষণ কমেন্ট গুলো আসতেছিল না কেন? নেটওয়ার্কে একটু জায়গায় একটু ইস্যু আছে, ও আচ্ছা, এত বিরক্ত বানাইছে নেটওয়ার্ক, স্যার আমার নেটওয়ার্ক চেঞ্জ করে ফেলছি। পরেরটা দেখি। দ্য এরর ইন দ্য সেন্টেন্স, ওয়ান অফ দ্য রেকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ অ্যাকসেপ্টেড। আমরা জানি ওয়ান অফ দা যদি সাবজেক্টের অংশ হয়, ওয়ান অফ দার পর যে নাউনটা থাকবে, নাউনটা প্লুরাল হতে হয়। তো ওয়ান অফ দা রেকমেন্ডেশন এখানে লাগবে। ওয়ান অফ দার পরে নাউনটা প্লুরাল হয়, এবারে ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কোথায়? ভার্বটা মেড বাই হিম ওয়াজ, ভার্বটা সিঙ্গুলার ঠিকই আছে, নাউনটাকে প্লুরাল করা হয়নি। তার মানে আমাদের এখানে কি লাগবে? বিটা ভুল, রেকমেন্ডেশনস হতে হবে। পরেরটা দেখি। Which of the following sentence is correct? No news, নিউজটা হচ্ছে সিঙ্গুলার, মনে রাখবেন নিউজটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তো নো নিউজ ইজ গুড নিউজ, বাকি সবগুলোই প্লুরাল। নিউজ বিভিন্ন সাবজেক্টের নাম, যেমন ফিজিক্স, বিভিন্ন রোগের নাম যেমন মামস, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার, মাথায় রাখতে হবে। তাহলে নিউজ যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। He confessed his crime, make it complex. So how can we make a sentence complex? By adding a subordinate clause to the principal clause. Principal clause এর সাথে যদি আমরা একটা subordinate clause যুক্ত করি, তাহলেই সেই বাক্যটা কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। Subordinate clause যুক্ত করা আছে কোনটায়? He confessed that he was guilty. এই বাক্যটা একটা subordinate clause আছে। He confessed, principal clause, that he was guilty, subordinate clause, অর্থ মিল আছে। He confessed his crime, একই জিনিস। এখানে এটা ভুল, হি হু কনফেসড হিজ ক্রাইম, এটা তো বাক্যর অর্থ পুরোটা প্রকাশ পায় না, ভুল বাদ। হি ওয়াজ গিলটি দ্যাট হি কনফেসড, এটাও অর্থ প্রকাশ পায় না। হি কনফেসড হি ওয়াজ গিলটি, এটা হয় না আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যান্সারটা হবে কি? অ্যান্সার হবে ডি। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ডাইভ? ডাইভ শব্দের পাস্ট পার্টিসিপল কি? V3টা কি? ডাইভের V3 দুইটা হতে পারে, ডাইভের V3 ডাইভডো হতে পারে, ডাইভের V3 ডোভো হতে পারে। আমরা যারা ইউকে ইংলিশ ফলো করি, ইউকে তে ডাইভড বলে, আবার ইউএস ইংলিশে ডোভ বলে। তার মানে ইংলিশের ক্ষেত্রে দুইটাই কারেক্ট, ডাইভও কারেক্ট, ডোভও কারেক্ট। তাহলে অ্যান্সার এ এবং ডি দুইটাই কিন্তু কারেক্ট। পাংচুয়েশন, choose the correct use of the apostrophe in the following sentence. The dog's toys are in the backyard. একটা পজিটিভ লাগবে, যেহেতু ডগস আছে। একটা ডগের, এখানে অনেকগুলো ডগ না, একটা ডগের যে খেলনাগুলো আছে এটা ব্যাকইয়ার্ড বা উঠানে আছে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি লাগবে, দ্য ডগস। তাহলে অ্যাপোস্ট্রফিটা কই দিতে হবে? ডগে এস এর আগে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। মালিকানা বোঝাতে, পজিশন বোঝাতে আমরা যে অ্যাপোস্ট্রফিটা দিব, এটা অবশ্যই এস এর আগে থাকতে হবে। Which of the following is correctly punctuated compound sentence? I wanted to go to the party, but I had to stay. I wanted to go to the party, but I had to study. I wanted to go to the party, but I had to study. বাক্য সবগুলোই সেম। পাংচুয়েশন, এখানে পাংচুয়েশন আছে কমা, কমা সঠিক ব্যবহার। এই বাক্যটার মধ্যে দেখেন শেষে কমা দেওয়া আছে, কিন্তু আমরা জানি বাক্য শেষ করতে হলে আমাদের একটা পিরিয়ড বা ফুল স্টপ প্রয়োজন হয়, তাহলে বি হবে না। বাকি বাক্যগুলো হচ্ছে কমার এদিক সেদিক আছে, এখানে বাটের পরে কমা আছে, এখানে কোনো কমা নাই, এখানে বাটের আগে কমা আছে। সঠিক বাক্য, সঠিক উত্তর কোনটা হবে কেউ কি বলতে পারবেন? যারা আছেন দেখি অপশনে কেউ বলতে পারবেন কিনা। এটা একটা অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন ছিল, যে প্রশ্নটা যে পরীক্ষায় আসুক না কেন, দেখি এটা কেউ বলতে পারবেন কিনা। এতক্ষণ তো আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই, এবার জিজ্ঞাসা করছি যে কেউ কি উত্তরটা দিতে পারবেন কিনা। আমি আসলে বুঝতে পারছি না আপনার উত্তর দিচ্ছেন কিনা, কারণ এখানে কমেন্ট আসলে আসতেছে না। তো কমেন্ট অনেক পরে আসে, ধরেন আমি একটা প্রশ্ন করলে যদি অনেকক্ষণ পর কমেন্ট আসে, সেক্ষেত্রে ওই কমেন্টটা পরে আমার খুব একটা লাভ হয় না, বা আপনাদেরও হয়তো আমি বুঝতে পারি না যে কোন প্রশ্নের জন্য কমেন্টটা করছে। যাই হোক, এখনো কমেন্ট আসছে না, তো সময় নেব না, আমি বলে দিই নিজেই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এ, কমাটা বাটের আগে বসবে। অনেকে অ্যান্ড বাট এগুলোর আগে কমা দেখে অবাক হয়ে যায়, বলে অ্যান্ড বাট এগুলো আগে কোনো সময় কমা হয় কিনা। অবশ্যই হয়, বাক্যটা যদি এরকম থাকে। কিরকম? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ফ্যান বয়েস দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, এলস, সো এগুলো ফ্যান বয়েস বলতে আমরা যেগুলোকে চিনি। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি ফ্যান বয়েস দ্বারা যুক্ত থাকে তখন ফ্যান বয়েজের আগে অবশ্যই আপনাকে কমা দিতে হবে। তাহলে এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন আই ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, আই হ্যাড টু স্টাডি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফ্যান বয়েস দ্বারা যুক্ত আছে, তাহলে অবশ্যই এর আগে আমাদের কি দিতে হবে? কমা দিতে হবে। এটা মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস থেকে প্রশ্ন আসলে এমন খুব কম পরীক্ষায় আছে, তবে ভয়েসের প্রশ্নগুলো আসলে খুব ইজি। যারা মোটামুটি ভয়েসটা প্র্যাকটিস করি আমরা উত্তরগুলো থেকে খুব ইজিলি এলিমিনেট করে অ্যান্সার করতে পারি। যেমন which of the sentence is the passive voice? প্যাসিভ ভয়েস কোনটা? The chef prepared a delicious meal, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা হবে না। A delicious meal was prepared by the chef, এটা প্যাসিভ ভয়েস। The chef is preparing, এটাও হবে না, অ্যাক্টিভ ভয়েস। The delicious meal were prepared by the chef, the delicious meal এখানে were দেওয়া আছে, মিলের পর তো was হবে, তাহলে এখানে ভার্বের ভুল আছে। নাহলে এটাও প্যাসিভ ভয়েস ঠিক আছে, কিন্তু এখানে ভার্বটা ভুল আছে। অ্যান্সার হবে বি। The waiter filled the glasses with water, প্যাসিভ ভয়েস করতে বলেছে। The waiter filled the glasses with water, তাহলে the glasses এরপর একটা অক্সিলারি ভার্ব লাগবে। The glasses যেহেতু প্লুরাল তাহলে were লাগবে। The glasses were filled with water by the waiter, এটা ঠিক আছে। বাকিগুলো কেন ভুল? The glasses filled with water, এখানে অক্সিলারি ভার্ব নাই। The waiter was filled, ওয়েটার তার ফিল্ড হইতে পারে না গ্লাস দ্বারা, এটা ভুল অর্থ। The water were filled in the glasses by waiter, এটাও ভুল। The glasses were filled, the water were filled না, the glasses were filled with water। The water আবার কেমনে ফিল হয়? গ্লাস এটা ফিল হতে পারে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। It is impossible to do this, this is impossible to be done, এটা তো বুঝে যাচ্ছে, বাকিগুলো হবে না। দেখেন this must not be done, বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। This can't be done, এটাও অর্থ পরিবর্তন হয়ে যায়। আর doing this is impossible, এটা তো হয় না, সঠিক প্যাসিভ ভয়েস। তাহলে it is impossible to be done, এটাই হচ্ছে, এটা সঠিক উত্তর হবে this is impossible to be done। We must take care of all living species on earth, তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। all living species on earth, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। all living species on earth should be taken care of, হ্যাঁ কি কোনটা উত্তর হবে দেখি। all living species on earth are taken care of, এটা হবে না। মাস্ট আছে যেহেতু মডেলের পর মাস্টের পর বি লাগবে, মাস্টের পর বি লাগবে, পর টেকেন লাগবে, তাহলে all living species on earth must be taken care of by us। বাকিগুলো হবে না কেন? এই যে মাস্টের পর বি টেকেন লাগবে, এখানে মাস্ট উঠে গিয়েছে, এটা ভুল। এখানে মাস্ট নাই, উইল বি টেকেন, অর্থের পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। আমরা জানি মডেলের পর সাধারণত বি আসে, বি এর পর V3 আসে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। এখন আপনাদের কারো কমেন্ট আসতেছে না, কোনো একটা কারণে আপনাদের কমেন্টটা হোল্ড হয়ে গিয়েছে বা স্টাক হয়ে আছে, কারো কমেন্টই দেখা যাচ্ছে না, মানে কমেন্টগুলা পড়তে পারছি না, আমি সরি। তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা হবে কোনটা হবে না, প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি, আশা করি আপনারা ক্লিয়ার হবেন। প্যাসিভ ভয়েস অফ দ্য ট্রেটার শুড বি শট ডেড, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। দ্য ট্রেটার শুড বি শট ডেড, এটা তো প্যাসিভ ভয়েস, তার মানে অ্যাক্টিভ করতে বলেছে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে আমাদের সাবজেক্ট লাগবে দে সবগুলো সাথে আছে। দে শুড হ্যাভ শট দ্য ট্রেটার্স ডেড, এটা স্ট্রাকচারটা ভুল। দে শ্যাল শুড দ্য ট্রেটার্স ডেড, এটাও ভুল। দে শ্যাল না, দে শুড হবে, দে শুড দ্য ট্রেটার্স ডেড, ঠিক আছে। দে শর্ট তো পাস্ট ফর্ম, এটা শর্ট না, তাদের এটা উচিত। দ্য ট্রেটার শুড বি শট ডেড, দ্য শুড এরপরে বি, এরপর V3 আছে, তার মানে আমাদের এখানে বিটা উঠাতে হবে, V3টাকে V1 বা বেস ফর্ম বানাতে হবে, তাই ঠিক এটার মধ্যেই আছে। দে শুডের পর বি উঠেছে, শর্ট V3 এর V1টা এখানে বসেছে, তাহলে অ্যান্সারটা হবে সি। দ্য প্যাসিভ ভয়েস অফ হু ইজ জন ইনভাইটিং, তাহলে হু ইজ বিং ইনভাইটেড বাই জন, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে বিং আসবে, বিং আছে একমাত্র এ নাম্বার অপশনে, বাকি কোনোটাই বিং নাই, এই জন্য বাকি সবগুলোই ভুল। কন্টিনিউয়াস টেন্স থাকলেই প্যাসিভে বিং লাগবে, এ না তো আমরা বুঝতেই পারছি বাকি কোনোটাই বিং নাই, তার মানে অ্যান্সার হচ্ছে এ।
প্রেপোজিশন দেখি কি কি আছে। দ্য মিস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন ড্যাশ দ্য ফ্লোরবোর্ডস এর নিশ্চয়ই নিচে থাকবে। দ্য মিস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন বিলো, নিচে দ্য ফ্লোরবোর্ডস। বিটুইন হতে হলে তো দুইটা জিনিসের মাঝে বিটুইন হয়। অন টু হচ্ছে উপরে গিয়ে যদি থেমে যায় বা গতিশীল থাকে তখন অন টু হয়। উইদাউট এখানে হবে না, এখানে বোঝা যাচ্ছে বিলো হবে। দ্য মিস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন, লুকায়িত ছিল বিলো দ্য ফ্লোরবোর্ডস। The artist painted a beautiful scene dash a canvas. Beautiful scene upon বা on যে কোনো একটা থাকবে, যেহেতু on নাই তাহলে আপন হবে, এমন তো হবে না। দুই প্লাসের সাথে তুলনা হলে এমন হয়, এগেইনস্ট মানে বিপরীতে, বিসাইড মানে পাশে, কোনোটাই হবে না। মানে যেহেতু একটা সারফেসের উপরে আঁকাকি করছে, তা উপরে হলে আমরা on বা আপন ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে বি। He is skilled in both science and art. স্কিলের সাথে সবসময় স্কিল ইন, কোনো ব্যাপারে দক্ষ থাকলে স্কিলড ইন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। She ইনসিস্টের সাথে হয় অন। She insisted on going to the concert despite the rain. বৃষ্টি থাকা সত্ত্বেও সে কনসার্টে যাওয়ার জন্য চোরাচুরি করছিল। তাহলে ইনসিস্টের সাথে আমাদের মনে রাখতে হবে ইনসিস্ট অন হয় সবসময়। The detective was able to solve the case through careful observation. ডিটেকটিভ গোয়েন্দা কেসটা সলভ করতে যাচ্ছিল কিভাবে? থ্রু, কিসের মাধ্যমে? থ্রু মানে মাধ্যমে কিসের মাধ্যমে? কেয়ারফুল, সতর্ক, অবজারভেশন মানে পর্যবেক্ষণের মাধ্যমে। তাহলে অ্যান্সার হবে থ্রু। হি ওয়াজ exempted from, exempted সাথে সবসময় ফ্রম দিই। exempt from মানে কি? অব্যাহতি পাওয়া। তাহলে হি হ্যাজ বিন exempted from নাইট ডিউটি। প্রিপোজিশনটা আসলে খুব বুঝার কিছু নাই। এই যে প্রিপোজিশনগুলো এগুলো খুবই কমন, আমরা প্রায় সময় ব্যবহার করি। যেমন exempt from, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, insist on, এগুলো আপনাদের আসলে মুখস্থ থাকবে। প্রিপোজিশন তার পরীক্ষার আগের দিন একদিন পড়লেই হবে না, প্রিপোজিশনগুলো ব্যবহারের মাধ্যমে এবং পড়ে পড়ে আমাদের মুখস্থ করতে হবে। There wasn't much unity dash the council members. There wasn't much unity among the council members. কাউন্সিলের তো আর একজন দুইজন মেম্বার থাকে না, অনেকজন মেম্বার থাকে। দুইয়ের অধিক হইলে আমরা among ব্যবহার করি। তাহলে among the council members, অ্যান্সার হচ্ছে এ। We must adapt ourselves to all circumstances. Adapt এর সাথে হয় to, adapt to, adapted to, মনে রাখবো সবসময় adapt to। এখানে যেরকম আছে প্রিপোজিশন গুলো সবসময়, প্রিপোজিশন তো ছোটবেলা থেকে মুখস্থ থাকে আমাদের। আমরা প্রিপোজিশন গুলো, অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো আমাদের বুঝে উত্তর করতে হয়। আবার এরকম অনেক প্রিপোজিশন আছে যেগুলো আমাদের মানে ব্যবহার করতে করতে, শুনতে শুনতে বা পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। তাহলে অ্যাডাপ্টের সাথে আমাদের সবসময় টু ব্যবহার করতে হয়। I was astonished dash the news. I was astonished at the news. Surprise at, astonish at, মানে কোনো কিছু বিস্মিত হয়ে গেলাম, at ব্যবহার করি। I was astonished at the sad news. The ring is made of gold. Made of, কোনো কিছু দিয়ে তৈরি করা হলে আমরা মেড অফ বলি। The ring is made of gold. খুবই ইজি এগুলো ছিল। Everyone in the group shook hands with, প্রত্যেকে একটা গ্রুপের মধ্যে hands with each other, একে অপরের সাথে যখন হাত মেলায় তখন each other বা each one other, এটা হয় না, এটা ভুল দেওয়া আছে। with themselves হয় না, যেহেতু একে অপরের সাথে হাত মেলাচ্ছিল এই জন্য each other। আর এখানে one other বলতে কিছু নাই, one another হতে পারে। সেই ক্ষেত্রে one another হবে দুইজনের মধ্যে হলে, কিন্তু অনেক জনের মধ্যে হলে একে অপরের সাথে যদি হাত মেলায় তখন আমরা each other ব্যবহার করব। আচ্ছা, এই হচ্ছে 55টা প্রশ্ন সলভ করলাম আজকে। এই প্রশ্নগুলো যেগুলো সলভ করলাম এগুলো এফবিএস আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলা। অনেকগুলো গ্রামার টপিক আমরা কভার করেছি, মোটামুটি প্রায় সবগুলো গ্রামার টপিক টাচ করা হয়েছে। আপনাদের আর্টস ফ্যাকাল্টি থেকে এই ধরনের প্রশ্ন আসে বা এফবিএস এর ধরনের প্রশ্ন করে। এগুলোর বাইরেও আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে প্রিভিয়াস ইয়ারের বা কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ লিটারেচার পড়তে, যেমন হয়তো শেক্সপিয়ার একটু দেখে গেলেন, রোমান্টিক পিরিয়ড একটু দেখে গেলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কন্টেম্পোরারি কারা ছিল, শেক্সপিয়ার তাদের কন্টেম্পোরারি কারা ছিল, শেক্সপিয়ারের প্রথম নোবেল কোনটা ছিল, সর্বশেষ নোবেল কোনটা ছিল। যেমন শেক্সপিয়ারের নোবেল আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো নোবেল, এই লিস্টটা আপনারা পড়ে ফেললেন। এরপর মাঝে মাঝে লিটারেচারের কিছু ওয়ার্ড আসতে পারে, যে মেটাফোর বলতে কি বোঝায়, সিমিলি বলতে কি বোঝায়, সিম্বলিজমটা কি, এই জিনিসগুলো একটু দেখতে পারেন, হালকা পাতলা এগুলো মাঝে মাঝে আসে।
এছাড়া সিনোনিম তো পড়বেন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানোলজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, আমি অনেকগুলো দেখালাম। তো এই জাতীয়গুলো সবগুলো ওভারঅল একটা ওয়েল রাউন্ডেড প্রিপারেশন থাকতে হবে যদি ইংলিশ পরীক্ষা ভালো দিতে চান। আর ওয়ার্ড মিনিং তো জানা থাকা লাগবেই। সো আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে। আজকে ক্লাসটা করলাম পুরোটা। আর যদি কোনো প্রশ্ন থাকে, সরি এখনো আপনাদের কমেন্ট দেখা যাচ্ছে না কোনো একটা কারণে, আমি এই জন্য উত্তর দিতে পারিনি। তো আপনারা হচ্ছে এটা একটু দেখে রাখবেন। আজকের রেকর্ডেড ক্লাস তো আমাদের লাইভ থাকবেই, এছাড়া আপনারা লাইভটা অন্যদের কাছে শেয়ার করে দিতে পারেন, অন্যদের ইনবক্সে আপনারা তাদেরকে ট্যাগ করে দিতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন সেই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা। আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসে